হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের জীবনের প্রথম আমি ফেসবুকে লাইভ আসতে চাইছিলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার তো আইডি লক করা, তাই সবাই তো দেখতে পারবে না। সেই কারণে ভাবলাম যে আমি একটা ভিডিও রেকর্ড করে ফেলি, এটাই আমার জন্য বেটার হয়। আজকে আসলে আলোচনার টপিক মূলত হচ্ছে বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল যে ক্রাইসিস, এবং হচ্ছে আমাদের আহ, কিভাবে আমরা ফিউচারে একটা স্টেবল বাংলাদেশ আমরা পেতে পারি, সেজন্য আমরা কি কি আমাদের পদক্ষেপ নেওয়া উচিত, এটা হচ্ছে আজকের টপিক। যেহেতু অনেকগুলো বিষয় আলোচনা করব, তো আমি চেষ্টা করব শর্ট করে আলোচনাটা শেষ করে ফেলার। দেখা যাক কি হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, শুরু করা যাক তাহলে। আমার নাম হচ্ছে মুজাহিদ রেজা রাফাত। আমি বর্তমানে এমবিএ এর স্টুডেন্ট। আমি এআইবি তে এখন এমবিএ আমার শেষের পথে, এটা আমার পরিচয়। তো আচ্ছা, আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই, সময় নষ্ট না করে। আসলে আজকে আহ, যেটা আমি প্রথমে কথা বলতে চাই সেটা হচ্ছে ইসকনকে নিয়ে। ঠিক আছে, ইসকনকে নিয়ে গত কয়েকদিন ধরে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো খুবই স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমাদের প্রতিবেশীদের ভারতের একটা এখানে বড় একটা রোল আছে। এবং আমরা যদি তাদের যদি মিডিয়াগুলোর যদি আমরা বক্তব্য দেখি, তাহলে হচ্ছে আহ, খুবই বোঝা যাচ্ছে তারা আমাদেরকে একটা অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বের কাছে তুলে ধরতে চাইছে। কারণ একটাই, তারা মূলত সবাইকে দেখাতে যাচ্ছে যে বর্তমান সরকার দেশ পরিচালনা করতে পারতেছে না, সেজন্য হাসিনা সরকার, বা যেটাকে আমরা ফ্যাসিস্ট একটা রেজিম বলে থাকি, সেটাই হচ্ছে বাংলাদেশের জন্য একমাত্র অবলম্বন। ঠিক আছে, কাজেই হাসিনা এবং তার যে ফ্যাসিস্ট সমর্থক আছে তাদেরকে এদেশে যেন আবার পুনর্বাসন করা যায়, সেটাই হচ্ছে তাদের মূল টার্গেট। সেজন্যই তারা যে অল্প কিছু হিন্দুদের উপরে হামলা ঘটেছিল, সেগুলোকে তারা অনেক মানে ফুলিয়ে ফাঁপিয়ে সেগুলোকে প্রচার করতেছে। ইনফ্যাক্ট আমি এখন পর্যন্ত দেখি নাই যে তারা আমাদের যে একজন আইনজীবী শহীদ হয়েছেন ইসকনের সন্ত্রাসীদের হাতে, সেটা নিয়ে কোনো ডিটেইলসে কথাবার্তা বলতে। উল্টা তারা মিথ্যাচার করতেছে যে সে নাকি ওই চিন্ময় দাসের উকিল, এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক বিষয়। এই হচ্ছে অবস্থা। এখন প্রথম যেটা কথা হচ্ছে যে সেদিন আদালতে যে এরকম একটা ঘটনা ঘটবে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর, সেটা তো আগে থেকেই বোধগম্য ছিল সবার। তাহলে আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি গুলো, তারা কোথায় ছিল? তারা আগে থেকে প্রিপারেশন নিবে না? আগে থেকে সেখানে সেনাবাহিনী এবং পুলিশ তো থাকার কথা, যাতে করে এই ধরনের সিচুয়েশন হলে তারা ট্যাকেল করতে পারে। কিন্তু সেদিনকে সেখানে পর্যাপ্ত পুলিশ তো ছিলই না। কাজে এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং ইন্টেলিজেন্স এজেন্সি গুলো, এতে কোনো সন্দেহ নেই। এটা হলো একটা আমাদের ব্যর্থতার বিষয়টা। এবার আমি আসি আরেকটা বিষয় নিয়ে, যে হচ্ছে আজকে একটু আগে আমি ফেসবুকে দেখলাম যে আপনাদের মনে আছে কিনা, যে তাবাসসুম উর্মি, হ্যাঁ, ওনার নাম, যিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, যিনি হচ্ছে ফেসবুকে পোস্ট দিছিলেন যে ইউনূস হচ্ছে একজন অবৈধ সরকার। তারপরে হচ্ছে এবং অনেক একটা লম্বা চড়া একটা পোস্ট দিছে। এক কথা যাকে আমরা বলি একটা ফ্যাসিস্ট, মানে যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সাপোর্টার। তো এই উর্মি, সে কিন্তু আবার আমাদের যে ওই সিলেট শাহজালাল, আমাদের যে জাফর ইকবাল স্যার আছেন, স্যার, নট স্যার, মানে স্যার, ওই স্যারের একজন বড় মাপের ফ্যান। তখন আমার যেখানে যে বিষয়টা আপত্তি, যে উর্মির মতো একজন ফ্যাসিস্ট, তাবাস্সুম উর্মির মতো একজন মানুষ, আহ, যে হচ্ছে কিনা আমাদের রংপুরের আবু সাইদকে কটাক্ষ করে বলছিল যে হচ্ছে সে নাকি একজন জঙ্গি। তাহলে সে কিভাবে আজকে আদালতে সে জামিন পেয়ে গেল? তার মতো একটা চুনোপুটিকে যদি আপনারা যদি একটা সামলাতে পারলেন না, জামিন দিয়ে দিলেন, তাহলে উর্মির মতো আরো যে বড় পাওয়ারফুল যেগুলা মাফিয়া ফ্যাসিস্ট আছে, তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তাহলে? এমন তো না যে আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে। এই সরকার তো খুব একটা অল্প সময়ের জন্য আছে, তাহলে আপনি তাদের বিচার কিভাবে করবেন? এভাবে যদি আপনি জামিন মানে সব ফ্যাসিস্টদেরকে নাকি এভাবে জামিন দেয়া হচ্ছে। আরেকটা আমি নিউজে এই খবরটা আমি পড়লাম
যে হচ্ছে উর্মির মতো এরকম আরো বেশ কিছু এরকম আওয়ামী লীগের ফ্যাসিস্ট সমর্থকরা জামিন পেয়ে যাচ্ছে। তাহলে কিভাবে আমরা আশা করবো যে তারা হচ্ছে তাদেরকে বিচার করা হবে? এটা তো খুবই একটা দুঃখের বিষয়। মানে সত্যি মানে এটা ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার একটা। তো অবশ্যই তো সমন্বয়কদেরকে এবং সরকারকে এই বিষয়টা নজরে রাখা উচিত যে কি কারণে তারা হচ্ছে জামিনটা পেয়ে যাচ্ছে এত সহজে। এটা হলো একটা বিষয়। আর হচ্ছে আর কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে যে ও, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের বর্তমান যে সরকার আছেন, ডক্টর ইউনূসের সরকার, ওনারা তো খুব একটা স্বল্প সময়ের জন্য এসেছেন এবং তারা হচ্ছে ইলেকশন দিয়ে তারা আহ, একটা সুষ্ঠু একটা ইলেকশন দিয়ে তারা চলে যাবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা যে আহ, আমরা জানি যে আমেরিকাতে আপনার হচ্ছে বড় নির্বাচনে রিপাবলিকানরা জিতছে, ঠিক আছে। এখন আহ, জানুয়ারির 20 তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেবেন। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে আমাদের জন্য সেটা হচ্ছে যে তার আহ, ট্রাম্প প্রশাসনে তুলসী গ্যাবার্ড নামে একজন আছেন, একজন মহিলা, যিনি আগে ডেমোক্রেটিক পার্টিতে ছিলেন, কিন্তু কয়েক বছর আগে, সম্ভবত 2 কি 3 বছর আগে, রিপাবলিকান পার্টিতে যোগদান করছেন। এবং এই যে মহিলা আছেন তিনি আহ, ইসকনের একজন অ্যাক্টিভ মেম্বার। খুব সম্ভবত আহ, ধরে নিচ্ছে যে তিনি একজন হিন্দু ধর্মে দীক্ষিত একজন শ্বেতাঙ্গ মহিলা। এবং তার নরেন্দ্র মোদী এবং আরএসএস এর সাথে খুবই একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে আমরা বিভিন্ন আহ, খবরে এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা দেখেছি লাস্ট কয়েক বছরে। তা এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে এই তুলসী, এই যে মহিলা, তাকে আমেরিকার ইন্টেলিজেন্স যে এজেন্সি আছে তার একটা বড় পদে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে উনি 27টা ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন এমন একজন মহিলা যার সাথে কিনা আরএসএস বিজেপির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাহলে খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এবং জানুয়ারি 20 তারিখের পর যদি বাংলাদেশে কোনো ধরনের ঘটনা ঘটে এবং যদি ভারত আমাদেরকে চাপে ফেলতে চায়, অবশ্যই তাহলে ট্রাম্প প্রশাসনের এই মহিলাকে কাজে লাগাবে। তাহলে আমাদের তো উচিত যে এই সময়ের মধ্যে যে সমস্ত হার্ড ডিসিশন গুলো, যেমন হচ্ছে আম, এই ফ্যাসিস্টদের বিচার কাজটা কমপ্লিট করে ফেলা। এবং আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে গিয়া যারা আওয়ামী লীগের সমর্থক তাদের কাছে বিপুল পরিমাণ সম্পদ এবং অর্থকড়ি এখনো দেশে আছে এবং তারা এই টাকাগুলোকে কাজে লাগাচ্ছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কাজে। যেটা নজির আমরা কয়েকদিন আগে দেখলাম যে হচ্ছে আপনার ঢাকা শহরে বেশ কিছু মানুষকে লোন দেয়া হবে এই বলে তারা জড়ো করলো। তাহলে আমাদের জন্য করণীয়টা কি? আমাদের জন্য করণীয়টা হচ্ছে এটাই যে এই ফ্যাসিস্ট যারা সমর্থক আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দেয়, তাদের সাজা নিশ্চিত করা, প্লাস তাদের যে সমস্ত প্রপার্টি গুলো আছে, বেশিরভাগই যেগুলো অবৈধ কালো টাকায় নির্মাণ করা প্রপার্টি, এগুলো হচ্ছে এগুলো যেন সরকার যত দ্রুত সম্ভব ক্রোক করে নেয়। তাহলে তাদের হচ্ছে অর্থনৈতিক যে মেরুদণ্ডটা আমরা খুব দ্রুত ভেঙে দিতে পারবো, ঠিক আছে। ফলে হবে যেটা হবে, তারা যে ষড়যন্ত্রগুলো যে তারা করছে দেশে বসে বা দেশের বাইরে থেকে করছে, এটা তাদের জন্য করাটা একটু একটু হলেও কঠিন হয়ে যাবে। কিন্তু এই রিসেন্টলি একজন সমন্বয়ক আমার এই কথাটাই উনি বলছিলেন। আমি জানি না যে এটা সরকার কেন আমলে নিচ্ছে না। আসলে সরকার, বর্তমান যে সরকার আছে, উনি ইথিক্স ও মোরালিটি নিয়ে এতটাই উনি চিন্তিত যে এই সমস্ত যে হার্ড হার্ড লেভেলের যে ডিসিশন গুলো উনি নিতে চাচ্ছেন না, অ্যাভয়েড করে যাচ্ছেন। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমরা এমন এক ফ্যাসিস্ট রেজিমের এক্স রেজিমের এগেইনস্টে আমরা ফাইট করতেছি যার কোনো ইথিক্স ও মোরালিটি নাই। এবং আপনি যদি এদের বিরুদ্ধে শক্ত অবস্থান যদি না নেন, তাহলে ঠিক যেভাবে পাকিস্তানে টিটিপি তাদের জন্য একটা গলার কাটা হয়ে গেছে, মানে তেহরিকে তালেবান পাকিস্তানের জন্য, ঠিক এভাবেই এই আওয়ামী লীগ এবং তার
চামচারা, এই ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশের জন্য একটা গলার কাটা হয়ে যাবে। এবং দ্যার ইজ এ স্ট্রং পসিবিলিটি তারা বিভিন্ন ধরনের নিয়ার ফিউচারে তারা বিভিন্ন ধরনের স্যাবোটাজ, অ্যাসাসিনেশন, এই অ্যাটমগুলো তারা করতে পারে। এবং এই যে কালকে আমরা শুনতে পারলাম যে আমাদের প্রধান সমন্বয়ক যখন চট্টগ্রাম থেকে তারা যখন ঢাকায় ফিরছিলেন, তখন হচ্ছে তাদের গাড়িতে একটি ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যা করার একটা পরিকল্পনা করা হয়েছিল বলে এরকম শোনা যাচ্ছে। যদিও এটা এখনো প্রমাণিত না, এটা তদন্ত সাপেক্ষ, কিন্তু আমাদের তো এই জিনিসটা তো আমলে নিতে হবে। তারা তো এই ধরনের স্যাবোটাজ বা অ্যাসাসিনেশন অ্যাটেম্প নিতে পারে, সেটা ভারতীয়, আমাদের প্রতিবেশী দেশ ভারতের যে ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের সাহায্য নিয়ে। কারণ আমরা তো জানি যে আপনার হচ্ছে কানাডাতে যে আপনার শিখ সম্প্রদায়ের দুইজন নেতাকে তারা হত্যা করছে। তো আমাদের তো এইভাবে এই বিষয়গুলো তো আমলে নেওয়া উচিত। এত সফটলি অ্যাপ্রোচ দিয়ে তো আমরা আমাদের সমস্যাগুলো তো, এই চ্যালেঞ্জগুলো তো দ্রুত মোকাবেলা করতে পারবো না। আচ্ছা, এটা গেলাম। তা আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারের তো এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। এবং এখন তো আমরা সমন্বয়কদের তো খুব একটা দেখতে পাচ্ছি না। তারা যে মাঠে দেখতে পাচ্ছি না আমরা, জাস্ট তারা ক্যামেরার সামনে আসে এবং বেশ কিছু বক্তব্য দিয়ে চলে যাচ্ছে। সরকারের উচিত যে সমন্বয়কদের সাথে এবং অপোজিশন পার্টি যেমন বিএনপি জামাতের সাথে এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা করা, যে কিভাবে এই দেশের সমস্যার সমাধানগুলো আমরা করতে পারি, এবং দেশের জনগণকে জানানো, যাতে করে একটা ন্যারেটিভ বিল্ড করতে পারে। দেশের জনগণের তো কোনো আইডিয়াই নেই দেশে কি হচ্ছে এবং সরকারের প্ল্যান কি এই বিষয়গুলো সমাধান করার জন্য। উই হ্যাভ উই ডোন্ট হ্যাভ এনি ক্লু। আমরা কিচ্ছু জানি না যে সরকার কি চিন্তা ভাবনা করতেছে, তাদের প্ল্যান কি। সরকারের তো উচিত যে আমাদেরকে কিছু একটা জানানো এই বিষয়গুলো, এবং সবার সাথে ডিসকাশনের বসা। তাহলে যেটা হবে, একটা ঐক্যমত্য তৈরি হবে পুরা দেশে। বিশেষ করে এই ক্রিটিক্যাল মোমেন্টে যখন আমরা ভারতের বিভিন্ন আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে কালকেই তো আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে লিডার, আম, সে বলছে যে আমরা আমাদেরকে নাকি ব্লকেট দিবে, যাতে ভারত থেকে কোনো পণ্য যেন এই দেশে আসতে না পারে। এবং অনেক কথাই বল, যদিও আমরা এখনো জানি না তাদের আলটিমেট ডিসিশন কি হবে, কিন্তু আমাদের তো রেডি থাকা উচিত। যে যদি আমরা এরকম সিচুয়েশনে পড়ি, তাহলে আমরা আমাদের যে জরুরি পণ্য কোথা থেকে আমরা আমদানি করব। আমাদের তো অনেক স্পিড, আমাদের এই যে ডিসিশন মেকিং এর যে স্পিড তো বাড়াতে হবে আমাদের। এত স্লো টার্টল স্পিডে গেলে তো আমরা পারবো না। আচ্ছা, এই কথা না বাড়াই, নেক্সট যেটা আমি টপিক নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, অনেকগুলো টপিক তো আসলে এত শর্ট টার্মে এগুলো কমপ্লিট করা একটু ডিফিকাল্ট। সেটা হচ্ছে আহ, বাংলাদেশের যে ভৌগোলিক যে চ্যালেঞ্জ, সেটা নিয়ে একটু আমি কথা বলবো। আমরা জানি যে বাংলাদেশের চতুর্দিকে ভারত। তা এখন প্রশ্নটা হচ্ছে, আমাদের এই দেশের সবচেয়ে সেন্সিটিভ কিন্তু দুইটা এরিয়া আছে, ঠিক আছে? এটা আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। সেটা কি? একটা হচ্ছে আপনার উত্তরের পঞ্চগড়, যেটা হচ্ছে চিকেন নেকের একদম কাছে। আপনারা জানেন যে চিকেন নেক হচ্ছে আমাদের ভারতের যে আপনার নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে সেখানে যাওয়ার একমাত্র করিডোর হচ্ছে আপনার চিকেন নেক। এটা এটা যদি কাট অফ হয়ে যায়, তাহলে কিন্তু ভারত আপনার এদিক দিয়ে তার মালামাল দিতে পারবে না। ঠিক আছে? পরে নর্থ ইস্টের যে আপনার পপুলেশন আছে, তারা কিন্তু একরকম ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে এরকম মাঝে মধ্যেই আমরা এরকম ইউটিউবে কিন্তু এরকম কানাঘুষা শুনতে পাই যে ভারত চায় এই পঞ্চগড়ের বেশ কিছু এলাকা, মানে সামরিক আগ্রাসনের মাধ্যমে আমাদের পঞ্চগড়ের বেশ কিছু এলাকা ক্যাপচার করে তাদের যে শিলিগুড়ি শিলিগুড়ি করিডোর, বা যেটাকে আমরা চিকেন নেক বলে থাকি, সেটাকে ওয়াইড করা। বর্তমানে এই শিলিগুড়ি করিডোরের ওয়াইড খুব বেশি না, মানে প্রস্থ খুব বেশি না, খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে 21 কিলোমিটার বা এরকম, 21 কি 24 কিলোমিটার। ফলে তারা চাচ্ছে যে যাতে করে ভবিষ্যতে চীনের হুমকি মোকাবেলা করার জন্য এবং এই শিলিগুড়ি করিডোরকে সম্ভাব্য যে ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য, তারা আর শিলিগুড়ি করিডোরকে আরো চওড়া করতে চাচ্ছে। তো চওড়াটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে আমাদের পঞ্চগড়ের যে এলাকা আছে, বেশ কিছু এরিয়া যদি তারা ক্যাপচার করে নেয়, তাহলে তাদের শিলিগুড়ি করিডোরটা স্পেস বেড়ে যাবে। ফলে এখানে একটা হুমকি আছে আমাদের জন্য, আমাদের দেশের জন্য।
ভবিষ্যতে যদি এরকম হয় যে চীনের সাথে ভারতের আপনার হচ্ছে যুদ্ধ যদি লেগে যায়, কি আপনার যেটাকে বলা হয়ে হচ্ছে আপনার আহ, চীন ভারত সীমান্তে, তাহলে সেক্ষেত্রে আমরা এরকমও কানাঘুষা শুনতে পাচ্ছিলাম হাসিনা যখন রেজিম যখন ক্ষমতায় ছিল, যে আমাদের দেশের ভিতর দিয়ে ভারতের যে সামরিক যে আহ, বহর সেটাকে নর্থ ইস্টে পাঠানো হবে। ঠিক আছে, এরকম আমরা শুনতে কিন্তু আমরা পেয়েছিলাম। এখন এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে তাহলে আমাদের কাছে কি সলিউশন থাকতে পারে? তাহলে আমাদের সলিউশন তো এটাই যে যেই সেন্সিটিভ এরিয়া যে আমাদের পঞ্চগড়, সেটাকে আহ, একটা প্রপার একটা সিকিউরিটি দেওয়া, যাতে করে ভারত কোন ধরনের আগ্রাসন তাতে চালাতে না পারে। এবং আরেকটা যেটা সেন্সিটিভ এরিয়া সেটা হচ্ছে ফেনী। আপনারা জানেন যে ফেনী চট্টগ্রাম বিভাগকে আমাদের মূল ভূখণ্ডের সাথে আপনার হচ্ছে কানেক্ট করছে। ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ফেনীর অবস্থা অনেকটা চিকেন নেকের মতো। ঠিক আছে, কারণ ফেনী যে আহ, আহ, প্রস্থ, বা আমি যদি বলি যে ওয়াইড এরিয়া, সেটা খুব বেশি না, মাত্র কয়েক কিলোমিটার। ঠিক আছে, ফলে এখানে একটা একটা আহ, চিন্তার বিষয় আছে যে ভারত যদি হঠাৎ করে যদি ত্রিপুরা থেকে, ফেনীর পাশে হচ্ছে আপনার ত্রিপুরা, ত্রিপুরা থেকে যদি কোনো ধরনের সামরিক আগ্রাসন চালায়, সেক্ষেত্রে যদি আমাদের চট্টগ্রাম যদি কাট অফ হয়ে যায়, তাহলে এই সেন্সিটিভ এরিয়াটাও একটা ডিপেন্ড করার জন্য সেখানে পর্যাপ্ত সিকিউরিটি ইনস্টল করা আমাদের জন্য খুবই একটা নেসেসারি একটা স্টেপ হওয়া দরকার। এটা তো কোনো সন্দেহই নাই। আচ্ছা, এখন এখন হচ্ছে সরকারের তো এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত আমার মনে হয়। আচ্ছা, এখন এখন আমি যেহেতু সময় নাই, হ্যাঁ, অল্প অল্প করে আলোচনা করবো টপিকগুলো নিয়ে। আমাদের কি করা যেতে পারে এই সমস্যাগুলো সমাধানে? প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, যেটা হচ্ছে আমাদের স্বাধীনতার ৭১ সাল স্বাধীনতার পর কখনো আমরা যেই কাজটা তো খুব গুরুত্ব সহকারে করি না, আমাদেরকে একটা ডক্ট্রিন ডক্ট্রিন ডেভেলপ করতে হবে। ডক্ট্রিন কি? ডক্ট্রিন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্ক আছে। এই থিঙ্ক ট্যাঙ্ক গুলো ডক্ট্রিন ডেভেলপ করে। এর আওতায় হচ্ছে আপনার পলিটিক্যাল, আপনার হচ্ছে ডিফেন্স, ইকোনমিক লেভেলে আপনার একটা দেশের যে ভালনারেবল সিচুয়েশনে সিচুয়েশনে তার কি কি পদক্ষেপ নেওয়া উচিত, বা তার যদি পার্শ্ববর্তী দেশ বা কোনো সেখানে তার যদি কোনো সামরিক হুমকি থাকে, তাহলে কি কি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায়, এই জন্য তারা হচ্ছে নেসেসারি স্টেপগুলো তারা যাতে সরকার নেয়, সেজন্য সরকারকে তারা পরামর্শ দেয়। ঠিক আছে, একটা অ্যাডভাইজরি কমিটি হিসেবে তারা রোল প্লে করে। সরকারকে তারা পরামর্শ দেয় যে আপনি এই এই পদক্ষেপগুলো নিয়ে আপনার হচ্ছে আম, প্রস্তুতি নেন, যাতে করে আপনার যদি কোনো ধরনের সামরিক আগ্রাসন দেশের উপরে আসে, তাহলে আপনি সেটাকে যেন শক্ত হাতে ডিল করতে পারেন। ঠিক আছে, সেটা আপনার অর্থনৈতিক পর্যায়ে হতে পারে, সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক পর্যায়ে হতে পারে, সামরিক পর্যায়ে হতে পারে, বা আপনার হচ্ছে ফরেন পলিসি মেক করার ক্ষেত্রে আপনার হতে পারে। গেল। এখন আমাদের দেশে আসলে আমি তো জানি না যে এরকম কোনো থিঙ্ক ট্যাঙ্ক আছে কিনা। যেমন আপনি যুক্তরাষ্ট্রের কথা যদি বলেন, তাহলে সেখানে আপনার হচ্ছে র্যান্ড কর্পোরেশন আছে, আপনার হচ্ছে তারপরে আপনার আছে হচ্ছে অনেকগুলো আছে, কয়েক ডজন আছে, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, এরকম অনেকগুলোই আছে। ঠিক আছে, তা আমাদের তো এরকম থিঙ্ক ট্যাঙ্ক হয়তোবা আছে, কিন্তু তারা সেভাবে কাজ করতেছে না। সরকারও হয়তোবা তাদের সাথে খুব একটা ক্লোজলি কোঅপারেট করতেছে না। আমি কোনোদিন তো দেখিনি সেভাবে, কিন্তু আমাদের করা উচিত এখন। আচ্ছা, হুম, আমাদের বাই চান্স দেশের যে সিচুয়েশন, ভারতের সাথে আমাদের যে একটা সমস্যা চলতেছে, আমরা তো আমি মনে করি যে আমরা খুবই লাকি, সৌভাগ্যবান যে মায়ানমার যার একটা রুট স্টেট একটা, যে কিনা কোনো ইন্টারন্যাশনাল যে হচ্ছে কোনো ল ফলো করে না, একটা সামরিক জান্তা এই দেশটাকে চালায়।
কিন্তু আমরা লাকি যে এই দেশে একটা গৃহযুদ্ধ চলতেছে। এই গৃহযুদ্ধ চলতেছে দেখে আমরা একটা মানে কি বলবো নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ পাচ্ছি। নইলে আমাদের টু ফ্রন্ট সিচুয়েশন হয়ে যেত। একদিকে মিয়ানমার আমাদেরকে তার সামরিক বাহিনী বা তার বিভিন্ন ধরনের আগ্রাসী ইয়ে দিয়ে আমাদেরকে দেশের দক্ষিণ দিক দিয়ে আমাদের উপর একটা প্রেসার ক্রিয়েট করতো। ওইদিকে আমাদের যে চতুর্দিকে যে ভারত আছে সেটা তো আছে। মানে বুঝতে পারতেছেন কি একটা সিচুয়েশন হচ্ছে, মানে অনেক বেশি প্রেসারে পড়ে যেতাম আমরা এজ এ নেশন। কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে মিয়ানমারের সিভিল ওয়ারের জন্য সেখানকার সামরিক জান্তা একটা কোণঠাসা হয়ে পড়ছে সেখানকার বিভিন্ন বিদ্রোহী গ্রুপের কাছে। এবং হয়তো জানেন যে আপনারা যে আমাদের দেশের যে মিয়ানমারের সাথে আমাদের বাংলাদেশের যে সীমান্ত সেটা পুরোটাই এখন বিদ্রোহী গ্রুপের কন্ট্রোলে। এবং সেখান থেকে মূলত মোটামুটি 20 কিলোমিটার বা 15 থেকে 20 কিলোমিটার দূরে এখন মিয়ানমারের যে সরকারি বাহিনী সেটা অবস্থান করতেছে। ফলে আমরা একটা মানে নিঃশ্বাস নেওয়ার একটা আমাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে এই মিয়ানমারের গৃহযুদ্ধের জন্য আপাতত কিছু সময়ের জন্য। এই হিসাবে আপনার ঘটনাগুলো। এখন যেটা নিয়ে আমি যে টপিকটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি আর কি, যেটা এই যে এত যে কথা বললাম, ঠিক আছে, আহ, মূল টপিকটা, তো মূল টপিকটার দিকে যাওয়ার আগে আমার মনে হয় যে হচ্ছে আহ, ইউক্রেন এবং রাশিয়া ওয়ার নিয়ে একটু কথা বলা দরকার। আচ্ছা, আমাদের দেশে তো সেরকম কোনো ডিফেন্স কমিউনিটি নাই। অনেক সময় যে অনলাইনে বিভিন্ন ধরনের ডিফেন্স গ্রুপ থাকে যারা হচ্ছে খোলাখুলি আলোচনা করবে এই বিষয়গুলো নিয়ে, দেশের যে প্রবলেমগুলো, সেটা পলিটিক্যাল হোক বা সামরিক যে চ্যালেঞ্জ গুলো সেগুলো নিয়ে, আলোচনা করে সেটা তো কখনোই গড়ে ওঠে নাই। গড়ে ওঠেনি কারণ কারণ আমরা তো অলরেডি একটা লাস্ট 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা একটা সংগ্রাম চলতেছিল। আমরা তো কোনো বাক স্বাধীনতা ছিল না আমাদের। ইনফ্যাক্ট যে আমি যে আজকে কথাগুলো বললাম তখন যদি বলতাম তাহলে আমাকে তো জঙ্গি বলে আমাকে তারা জেলে পুরে দিত। হ্যাঁ, এটাই করতো আমার সাথে। আমি তাদের দোষ দিব না, হয়তোবা এই কারণে হয়তোবা কখনো এই আলোচনাগুলো আমাদের দেশের সামরিক যে বিষয়গুলো নিয়ে কখনোই কেউ আলোচনা করে না। আর আমার টিভি শোতে এসে আমাদের দেশের যে সামরিক কর্মকর্তারা আছে তারা আলোচনা করে কি আফ্রিকাতে যা আমাদের মানে জাতিসংঘ মিশনের সাফল্য নিয়ে। আরে ভাই, জাতিসংঘ মিশনের সাফল্য নিয়ে আমার কি যায় আসবে? হ্যাঁ, আপনি আলোচনা করবেন হচ্ছে আমাদের সামরিক বাহিনী আধুনিকায়ন, যেটা সেটা হচ্ছে প্রসেস গোল হচ্ছে 2030। এটা নিয়ে আপনার আলোচনা করা উচিত যে আপনি কিভাবে আধুনিকায়ন করবেন বা আধুনিকায়নের যে প্রসেসটা কতদূর আগাইলো, বা আমাদের দেশের যে সামরিক যে চ্যালেঞ্জ গুলো সেগুলা কি, এর জন্য আমরা ডিপ্লোম্যাটিক উপায়ে কি করতে পারি, সামরিক উপায়ে আমরা কি করতে পারি, এ ধরনের কোনো আলোচনা তো কোনোদিনও হয়নি। হ্যাঁ, ইদানিং কিছু আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেটা এনাফ না। যাই হোক, একটু ইউক্রেন এবং রাশিয়া war নিয়ে একটু কথা বলাটা দরকার। ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে রাশিয়া একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে সে যখনই দেখে যে তার প্রতিবেশী দেশে রুশ ভাষাভাষী যারা জনগণ আছে তারা যদি কোনো একটু কারণে প্রেসারে পড়ে বা কোনো সমস্যায় পড়ে, সেই সরকারের দ্বারা, সেটা যে কোনো সমস্যা হতে পারে, হয়তো বা বঞ্চনা কোনো ধরনের বা তাদের দাবি দেওয়া পূরণ না করা। সেটা আমরা ইউক্রেনে দেখছিলাম যে ইউক্রেনের আপনার হচ্ছে ডোনেস্ক এবং লুহান্স্ক রেজিয়ন, যেটা অঞ্চল, সেখানে আপনার রুশরা সেখানে মেজরিটি ছিল। ঠিক আছে, ফলে সেখানে হচ্ছে সম্ভবত ইউক্রেনের সরকারের সাথে একটা সেখানকার রুশ জনগণের একটা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। অনেকগুলো কারণ আছে, সেদিকে যাচ্ছি না আমি। ফলে এই আহ, এখানে ন্যাটোর আবার হস্তক্ষেপ হলো। ফলে লাস্ট আমরা যেটা দেখলাম 2022-এর দিকে যে রাশিয়া একটা ফুল স্কেল একটা অ্যাটাক করলো গেল। এখন এখান থেকে আমাদের একটা বিরাট একটা বিষয় শেখার আছে। এখন সেটা হচ্ছে যে এটা একটা সামরিক আলোচনা বটে। রাশিয়া হচ্ছে একটা মিলিটারি সুপার পাওয়ার। এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেজন্য আমি একটু ডিটেলস আলোচনা করব। আহ, কিন্তু অন্যদিকে ইউক্রেন একটা খুবই একটা ছোট দেশ। ইউক্রেনের কাছে তো কোনো নেভিই নাই, মানে নৌবাহিনী বলতে কিছু নাই ইউক্রেনের কাছে। এবং এয়ারফোর্স তাদের খুবই ছোট।
এবং সেনাবাহিনীও অনেক ছোট তাদের কাছে। রাশিয়ার সাথে কোনো মানে তুলনাই হয় না ইউক্রেনের। কিন্তু ইউক্রেন কি করলো? ইউক্রেন বুঝতে পারলো যে যে তথাকথিত কনভেনশনাল যে ওয়ার, সেই যুদ্ধে রাশিয়াকে হারানো সম্ভব না। ফলে তারা যেটা করলো, এক ধরনের ডেটারেন্স ক্রিয়েট করার তারা এখনো চেষ্টা করে যাচ্ছে। এবং তারা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার যে ডক্ট্রিন, সেই ডক্ট্রিনটাকে ফলো করে তাদের সেনাবাহিনীর আহ, আহ, যে অভিযানগুলো তারা রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে পরিচালনা করতেছে, এবং সেভাবে তাদের সেনাবাহিনীর আধুনিকায়ন করতেছে, সেভাবে তাদের ওয়েপন্স অস্ত্রগুলো ডেভেলপ করতেছে। এগুলো তারা করে যাচ্ছে। ফর এক্সাম্পল, কৃষ্ণ সাগরে রাশিয়ার একটা বিরাট নৌবহর আছে, যেটাকে বলা হয় ব্ল্যাক সি ফ্লিট। সবাই ধরে নিয়েছিল যুদ্ধের শুরুতে যে রাশিয়া তার নৌবাহিনী দিয়ে পুরো কৃষ্ণ সাগরে তার একটা ডমিনেন্স একটা ক্রিয়েট করবে। সেটা আমরা দেখলামটা কি? উল্টোটা দেখলাম। এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের আন্ডারে খুবই অল্প খরচে ইউক্রেনের নৌবাহিনী বেশ কিছু তারা হচ্ছে মনুষ্যবিহীন নৌ যান তারা ডেভেলপ করলো, যেগুলোকে আমরা বলতে পারি আনম্যান্ড সারফেস ভেসেল। যেগুলো হচ্ছে আপনার আজকালকার যে রিমোট কন্ট্রোল, বলতে পারেন যে রিমোট কন্ট্রোল আকাশযান যানের মতোই, কিন্তু এগুলো হচ্ছে রিমোট কন্ট্রোল নৌযান। এগুলো প্রত্যেকটি ছিল হচ্ছে আপনার বিস্ফোরক দিয়ে বোঝাই এফেক্টিভ সুসাইড আনম্যান্ড নেভাল ভেসেল। এগুলো দিয়ে তারা করলো কি, রাশিয়ার যে ফ্রিগেট আছে, ডেস্ট্রয়ার আছে, এগুলোকে তারা টার্গেট করা শুরু করলো। ফলে হলো কি, মাত্র কয়েক মাসের মধ্যে রাশিয়া ব্যর্থ হইলো ব্ল্যাক সি ফ্লিটে তাদের যে অ্যাক্টিভিটি ছিল সেগুলোকে কমায় দিতে। ঠিক আছে, গেল। এরপরে ইউক্রেন যেটা করলো, তারা হচ্ছে ড্রোন ডেভেলপ করলো। তারা বুঝতে পারলো যে তারা তথাকথিত যে যুদ্ধ আছে সেভাবে রাশিয়াকে কোনোভাবেই ম্যাচ করা পসিবল না। কারণ রাশিয়ার সামরিক বাজেট ইউক্রেনের থেকে প্রায় 8 গুণ বেশি, 7 থেকে 8 গুণ বেশি, বা আরো তার চেয়েও বেশি হতে পারে। ফলে তারা করলো কি, তারা ড্রোন ডেভেলপ করলো, বিভিন্ন ক্যাটাগরি ড্রোন তারা ডেভেলপ করলো। এর ফলে হলো কি, রাশিয়া ম্যাসিভ কোয়ান্টিটিতে তাদের ট্যাঙ্ক, আর্টিলারি সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম এবং তাদের যে ইনফ্যান্ট্রি সোলজার আছে সেগুলোকে তারা হারাতে শুরু করলো। এবং ফলে যেটা হলো, একটা আহ, যুদ্ধের ময়দানে একটা ডেডলক চলে আসলো। যদিও এখন সিচুয়েশন একটু একটু পাল্টাচ্ছে, রাশিয়া কিছু এলাকা নতুন করে পুনর্দখল করতে পারছে, সেটা অন্য বিষয়, সেদিকে যাচ্ছে না। ফলে এই যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আমরা একটা ছোট দেশ, তাহলে আমাদের কাছে অপশন একটাই, সেটা হচ্ছে কনভেনশনাল। আপনি ক্যাপাবিলিটি আপনি যদি অর্জন করতে চান, সেজন্য আপনাকে অনেক অনেক টাকা খরচ করতে পারেন না। হয়তোবা আপনার $15 বিলিয়ন বা $20 বিলিয়ন, যদি আপনি একটা ফাইটার জেট, আহ, বড় সংখ্যা যদি আপনি ফাইটার জেট একটা দিয়ে একটা বিমান বাহিনী গড়ে তুলতে চান, আপনি যদি ফ্রিগেট যদি কিনতে চান, না আমি বলতেছি না যে এসবের প্রয়োজন নাই, কিন্তু আপনাকে এসবের পাশাপাশি বেশ কিছু অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কনসেপ্টের আন্ডারে এই যে ক্যাপাবিলিটিস গুলো, ড্রোন, তারপর হচ্ছে আপনার ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাইবার ওয়ারফেয়ার, এই ক্যাপাবিলিটিস গুলো অর্জন করতে হবে আপনার। ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে আপনি হচ্ছে আপনার যে শত্রু আছে তার হচ্ছে কমিউনিকেশন সিস্টেমকে আপনি জ্যাম করতে পারবেন। ফলে হচ্ছে শত্রু কনফিউজড হয়ে যাবে, তার যে অপারেশন আছে সেটা বিঘ্নিত হবে। ঠিক আছে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার বর্তমান বিশ্বে যারা সমর বিষয়রত আছে, তারা তাদের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা আহ, আলোচনার বিষয়। এর সঙ্গে আছে সাইবার ওয়ারফেয়ার। ঠিক আছে, তা এই যে সফট ক্যাপাবিলিটিস গুলো, এটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং হচ্ছে সাইবার ওয়ারফেয়ার, এগুলো আপনার হচ্ছে ডেভেলপ করতে কিন্তু খুব একটু বেশি অর্থের প্রয়োজন নাই। সেই সঙ্গে আমি যেটা বললাম যে ড্রোনের কথা, এই ড্রোন গুলো আমাদের ডেভেলপ করা উচিত, আমাদের করতেই হবে, আমাদের স্যার কোনো অপশন নেই। কারণ আমরা ছোট দেশ, আমাদের ডিফেন্স বাজেট অনেক কম। ফলে এই যদি ক্যাপাবিলিটিস গুলো আমরা অ্যাচিভ করতে পারি, এবং এগুলোকে অ্যাচিভ করা খুব একটা ডিফিকাল্টও না। ইচ্ছা করলে আমরা এগুলো ফরেন কান্ট্রি থেকে অ্যাচিভ করতে পারি, চীন অথবা তুরস্কের কাছ থেকে, অথবা আমরা লোকালিও খুব সহজে ডেভেলপ করতে পারি খুবই স্বল্প খরচের মাধ্যমে। আচ্ছা, আচ্ছা, আপাতত আমি এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করলাম না। যদি কোনো কয়েকদিন যদি যদি কোনো দিন যদি সামরিক বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার এবং ড্রোন
ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এগুলো বিষয় নিয়ে আমি আলাদা আলোচনা করব। আচ্ছা, এখন যেটা আমি একটা বিষয় আলোচনা করতে যাচ্ছিলাম, কিছুদিন আগে একজন আমাদের ঢাকা ভার্সিটির একজন হচ্ছে আহ, একজন প্রফেসর ছিলেন, যিনি বলছিলেন যে পাকিস্তান থেকে আমরা যেন কি আহ, পরমাণু মিসাইল এনে আমরা যেন বাংলাদেশে ডিপ্লয় করি। এটা মোটেও কোনো একটা আপনার রিজনেবল একটা সলিউশন হতে পারে না। পাকিস্তান নিজেই একটা এমন একটা দেশ যেখানে হচ্ছে আপনার বছরে ৩৬৫ দিন সেখানে পলিটিক্যাল ক্রাইসিস লেগে থাকে, এবং আমরা যদি এটা করি তাহলে ইন্টারন্যাশনাল আপনার হচ্ছে আন্তর্জাতিক ভাবে আমরা আমরা অনেক বেশি প্রেশারের সম্মুখীন হব। তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ, একটা সলিউশন হতে পারে যে একটা দেশের কাছ থেকে আমরা সামরিক সাহায্য পেতে পারি যদি আমরা তাকে আমাদের দেশে মিলিটারি ঘাঁটি বাড়ানোর সুযোগ দিই এবং তাদেরকে বলি যে আমাদের দেশে আকাশ সীমা এবং নৌসীমা প্রোটেক্ট করতে আপনারা আমাদেরকে সাহায্য করেন। সেটা কে হতে পারে? চীন তো অবশ্যই না, কারণ চীনকে ডেকে আনলে আমরা নিজেরাই বিপদে পড়বো পশ্চিমাদের সাথে। পাকিস্তানও না। সেটা কি হতে পারে? তুরস্ক। তবে এটা একটা ডিবেটের বিষয়। এটা নিয়ে অবশ্যই আমাদের দেশে পলিটিক্যাল পার্টি বা সবার সাথে একটা আলোচনার বিষয় আছে যে এ ধরনের একটা বড় পদক্ষেপ নেওয়াটার কি প্রোজ এবং কনস হতে পারে। এটা একটা আমি হাইপোথেসিস হিসেবে বললাম আর কি। বলছি না যে এটা আপনারা করেন। এটা একটা সলিউশন হতে পারে। আচ্ছা, তো প্রবলেমটা যেটা হচ্ছে আমাদের দেশে আসলে যোগ্য লোক যোগ্য সেক্টরে নেই। এটা একটা বড় প্রবলেম সবখানে আপনি। এখন যেটা বলতে আমি এখানে কনক্লুশনে আমি চলে যাচ্ছি। যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে একটা ডক্ট্রিন আমাদের ডেভেলপ করতে হবে। এজন্য আমাদের আসলে সব পলিটিক্যাল পার্টিগুলো একসাথে বসা দরকার যে কিভাবে আমাদের দেশের যে সামরিক চ্যালেঞ্জগুলো আছে মোকাবেলা করা যায়। এবং আসলে আমার মনে হয় যে ডক্টর ইউনূসের এই যে সরকার, তারা ওনারা যতদিন আছেন থাকতে থাকতেই আসলে রাজনৈতিক পার্টিগুলোর সাথে আলোচনায় বসার মাধ্যমে একটা রূপরেখা প্রণয়ন করা উচিত যে তারা যখন ক্ষমতা ছেড়ে যাবেন ভোট দেওয়ার পরে, তখন ক্ষমতা আসার পর সেটা বিএনপি হোক জামাত আসুক যারাই আসুক না কেন, ক্ষমতা আসার পর তারা এই যে যে পদক্ষেপগুলো, ঠিক আছে, সেটা অর্থনৈতিক সামরিক ক্ষেত্রে বা পররাষ্ট্র নীতিতে পদক্ষেপ তারা কন্টিনিউ রাখবে, যাতে করে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি অ্যাজ এ নেশন, একটা স্টেবল কান্ট্রি হিসেবে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি। তা না হলে আসলে এটা তো একটা মানে লং টার্ম একটা একটা পলিসি মেকিং এর ব্যাপার আছে। এটা একদিনে সম্ভব না, তবে এখন থেকেই আসলে এই পদক্ষেপগুলো নেওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানেই। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এখনই শেষ করে দিচ্ছি। জানি না আমার ভিডিও আপনাদের কত কেমন লাগলো। আমি আজকে জীবনে প্রথম আসলে কোনো ধরনের একটা ব্লগই বলা যায়, আসলে একটা পলিটিক্যাল এবং ডিফেন্স ব্লগ বলা যেতে পারে। আমি আজকে প্রথম করলাম এরকম একটা ব্লগ। আমার আসলে গলা খারাপ, তো সেই কারণে একটু গলার আওয়াজটা এরকম শোনা যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, দেশের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি।